পেনসিলভেনিয়ায় শুরু হয় গোল্ড রাশের মতো উন্মত্ততা। রাতারাতি গ্রামগুলো শহরে রূপান্তরিত হতে থাকে। পিথল নামে একটি জনপদ মাত্র কয়েক মাসের মধ্যে জনবহুল শহরে পরিণত হয়। সেখানে 2 বছরের মধ্যে $1 বিনিয়োগ $15,000 পৌঁছে গিয়েছিল। কিন্তু এই উন্মাদনা ছিল ক্ষণস্থায়ী। পরিকল্পনাহীন খননের ফলে মাত্র 500 দিনের মাথায় পিথলের তেল ফুরিয়ে যায়। যে জমি $20 লাখ বিক্রি হয়েছিল তা নিলামে ওঠে মাত্র $4.37। পিথল হয়ে ওঠে এক ভূতের শহর। গল্পটা তেলের, গল্পটা বিশ্ব শাসনের, গল্পটা মাটির নিচের কালো সোনা যেভাবে বদলে দিল বিশ্বজয়ের ইতিহাসের। কল্পনা করুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে রাত নামলেই নেমে আসতো ঘুটঘুটে অন্ধকার। তিমির চর্বি গলিয়ে জ্বালানো বাতি ছিল কেবল ধনীদের বিলাসিতা। মাটির গভীরে তখন সুপ্ত অবস্থায় ছিল এক সান্দ্র কালো তরল। কেউ জানতো না এই তরলটি একদিন সভ্যতার শিরা উপশিরা বয়ে চলা রক্ত হয়ে দাঁড়াবে। একে ঘিরেই রচিত হবে আধুনিক পৃথিবীর ভাগ্য। শুরু হবে রক্তক্ষয়ী যুদ্ধ আর গড়ে উঠবে পৃথিবীর বিশালতম কর্পোরেট সাম্রাজ্য। পেনসিলভেনিয়ার এক পাহাড়ি উপত্যকা থেকে শুরু হওয়া সেই আগুনের প্রথম স্ফুলিঙ্গই আজ আমাদের গল্পের বিষয়। ড্যানিয়েল ইয়ারগিনের দ্য প্রাইস, দ্য এপিক কোয়েস্ট ফর অয়েল, মানি অ্যান্ড পাওয়ার আধুনিক তেলের ইতিহাস নিয়ে সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। এই গল্পের মূল সূত্র এই বই, আর সেই বই থেকে প্রথম আলোতে ছাপা হওয়া শওকত হোসেনের লেখা তেলের গল্প 1। আজের প্রথম পর্ব, সঙ্গেই থাকুন। আমাদের গল্পের পটভূমি পশ্চিম পেনসিলভেনিয়ার অয়েল ক্রিক নামে একটি নদী, সেখানে মাটির ছিদ্র দিয়ে প্রাকৃতিকভাবে চুইয়ে উঠত পেট্রোলিয়াম। স্থানীয় সেনেকা আদিবাসীরা একে রক অয়েল বলতো। তারা এই তেল যুদ্ধের সাজসজ্জায় ব্যবহার করত, আবার কখনো বাতের ব্যথা বা ঘা সারানোর অলৌকিক ঔষধ হিসেবে কাজে লাগাতো। 1850-এর দশকে যখন তিমির তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠল, তখন বিজ্ঞানীরা বিকল্প খুঁজতে গিয়ে আবিষ্কার করলেন যে এই রক অয়েল থেকে খুব উন্নত মানের কেরোসিন তৈরি সম্ভব। আর এই আবিষ্কারই তেলের বাণিজ্যিক চাহিদাকে উস্কে দেয়। 1857 সালে তেলের খোঁজে টাইটাসভিলে পাঠানো হয় এডউইন ড্রেককে। তিনি মোটেও কোনো কর্নেল ছিলেন না, স্রেফ রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। গ্রামবাসীদের প্রভাবিত করতে তিনি এই ভুয়া সামরিক উপাধি ব্যবহার করতেন। ড্রেক যখন ড্রিলিং বা খনন শুরু করলেন, স্থানীয়রা তাকে পাগল বলে উপহাস করত। কিন্তু ড্রেক দমে যাননি। তিনি প্রথমবার খননের সময় পাইপ ব্যবহারের বুদ্ধি বের করেন, যাতে গর্ত বুজে না যায়। টাকার সংকটে যখন তার পৃষ্ঠপোষকরা কাজ বন্ধ করার নির্দেশ পাঠিয়েছিলেন, ঠিক তখনই অলৌকিক ঘটনাটি ঘটে। 1859 সালের 27 আগস্ট প্রায় 70 ফিট গভীরে ড্রিল পৌঁছানোর পরদিন সকালে দেখা গেল কালো তরল উপরে উঠে আসছে। প্রতি ব্যারেল $40 দরে বিক্রি হওয়া সেই তেলই আধুনিক তেল শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করল। ড্রেকের সাফল্যের পর পেনসিলভেনিয়ায় শুরু হয় গোল্ড রাশের মতো উন্মত্ততা। রাতারাতি গ্রামগুলো শহরে রূপান্তরিত হতে থাকে। পিথল নামে একটি জনপদ মাত্র কয়েক মাসের মধ্যে জনবহুল শহরে পরিণত হয়। সেখানে 2 বছরের মধ্যে $1 বিনিয়োগ $15,000 পৌঁছে গিয়েছিল। কিন্তু এই উন্মাদনা ছিল ক্ষণস্থায়ী। পরিকল্পনাহীন খননের ফলে মাত্র 500 দিনের মাথায় পিথলের তেল ফুরিয়ে যায়। যে জমি $20 লাখ বিক্রি হয়েছিল তা নিলামে ওঠে মাত্র $4.37। পিথল হয়ে ওঠে এক ভূতের শহর। তেলের বাজারের এই অস্থিরতা প্রমাণ করে দিল এটি কেবল ভাগ্যের খেলা নয়, বরং একটি সংগঠিত শক্তির প্রয়োজন। এই বিশৃঙ্খল বাজারে শৃঙ্খলা আর একচেটিয়া আধিপত্য নিয়ে হাজির হলেন জন ডি রকফেলার। 1839 সালে জন্ম নেয়া এই মানুষটি ছিলেন গণিতের জাদুকর এবং অত্যন্ত কৌশলী ব্যবসায়ী। তিনি বুঝতে পেরেছিলেন তেল তোলা বা ড্রিলিং অনিশ্চিত, কিন্তু তেল শোধন বা রিফাইনিং হচ্ছে আসল লাভের জায়গা। 1870 সালে তিনি প্রতিষ্ঠা করেন স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি। রকফেলার তার প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করতে এক নির্মম কৌশল নিলেন। রেল কোম্পানিগুলোর সঙ্গে গোপন চুক্তি করে তিনি পরিবহন খরচে বিশাল ছাড় আদায় করতেন। ফলে তার কেরোসিনের দাম পড়ে যেত আর প্রতিদ্বন্দ্বীরা বাজার থেকে ছিটকে যেত। মাত্র 9 বছরের মাথায় রকফেলার যুক্তরাষ্ট্রের 90% তেল শোধন ক্ষমতার মালিক হয়ে বসেন। তার ঘোষিত লক্ষ্য ছিল সস্তায় আলো পৌঁছে দেয়া, কিন্তু এর আড়ালে তিনি গড়ে তুলেছিলেন এক অজেয় কর্পোরেট দানব। 1879 সালে থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলেন, তখন কেরোসিনের ব্যবসায় ধস নামার আশঙ্কা দেখা দিল।
তেলের ভবিষ্যৎ যখন অন্ধকারে, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন হেনরি ফোর্ড। 1908 সালে তার মডেলটি গাড়ি বাজারে আসার পর তেলের ইতিহাসে এক নতুন মোড় আসে। আগে তেলের যে অংশটিকে পেট্রোল বা গ্যাসোলিনকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, গাড়ির প্রসারের ফলে সেটি হয়ে উঠল সবচেয়ে মূল্যবান জ্বালানি। পৃথিবী তখন আলো জ্বালানোর যুগ থেকে গতির যুগে প্রবেশ করল। রকফেলারের এই একচেটিয়া সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন আইডা টারবেল নামক এক দুঃসাহসী নারী সাংবাদিক। তার বাবা ফ্র্যাঙ্কলিন টারবেল ছিলেন রকফেলারের আগ্রাসনে নিঃস্ব হয়ে যাওয়া একজন স্বাধীন তেল ব্যবসায়ী। আইডা শৈশবে দেখেছিলেন কিভাবে কর্পোরেট শক্তি সাধারণ মানুষের জীবন তছনছ করে দেয়। 1902 থেকে 1904 এর মধ্যে তিনি ম্যাকলুস নামক ম্যাগাজিনে 19টি কিস্তিতে স্ট্যান্ডার্ড অয়েলের সকল অন্ধকার দিক তুলে ধরেন। তিনি প্রমাণ করেন রকফেলারের উত্থান কেবল মেধায় নয়, বরং অনৈতিক গোপন চুক্তি আর ষড়যন্ত্রের উপর দাঁড়িয়ে আছে। আইডার কলম ও তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের কঠোর পদক্ষেপে 1911 সালে মার্কিন সুপ্রিম কোর্ট স্ট্যান্ডার্ড অয়েলকে অবৈধ ঘোষণা করে। বিশাল এই কোম্পানিকে 34টি আলাদা টুকরায় ভাগ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ট্র্যাজেডি এই যে কোম্পানি ভেঙে যাওয়ার পর শেয়ারের দাম বেড়ে যাওয়ায় রকফেলার বিশ্বের প্রথম বিলিয়নিয়ারে পরিণত হন। আজকের দিনের এক্সন মোবিল, শেভরন সবই সেই মূল স্ট্যান্ডার্ড অয়েলের উত্তরসূরি। রকফেলার 100 বছর পূর্ণ করার অল্প আগে মারা যান। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি তার বিপুল সম্পদ প্রায় $53 কোটি দান করে যান। শিকাগো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে মহামারী নিরোধ সবখানে তিনি অর্থ ঢালেন। অনেকে বলেন এটি ছিল জনমানুষে তার ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা বা তার করা অন্যায়ের প্রায়শ্চিত্ত। তবে সেই যাই হোক, টাইটাসভিলের সেই অন্ধকার কূপ থেকে শুরু হওয়া যাত্রাটি প্রমাণ করেছিল তেল কেবল পুড়লে শক্তি দেয় না, এটি মানুষের বিবেক আর বৈশ্বিক রাজনীতিকেও পুড়িয়ে নতুন রূপ দেওয়ার ক্ষমতা রাখে। এক সময়ের রক অয়েল আজ পৃথিবীর চালিকা শক্তি, যার প্রতিটি ফোঁটায় মিশে আছে অবিশ্বাস, ষড়যন্ত্র, আবেগ আর অকল্পনীয় সম্পদের ইতিহাস।